বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে একটি বিষয় লক্ষ্য করলাম আর কি, ফেসবুকে কিছুক্ষণ পূর্বে আর কি বিষয়টি দেখেছি। দেখে আসলে নিজেকে খুব অপরাধী হিসেবে আর কি মনে করছি। কেননা ঘটনাটি ঘটেছে লালমনিরহাটে, যে বাবা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে এবং তিনি অনেক ঋণগ্রস্ত, অথচ তিনি একজন কৃষক। বিষয়টি আসলে নজরে আসার পর আর কি আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং সেটি ওনার জন্য খারাপ লেগেছে কিনা তা জানি না, কিন্তু আমার কাছে এই হিসেবে খারাপ লেগেছে যে দেশের একজন সচেতন মানুষ হিসেবে আমরা আজকে যাদের উপরে আসলে ক্রমশ ভরসা করে থাকি, ক্রমশ আমরা তাদের উপরে আমাদের ভাগ্যের যে একটি নিয়ন্ত্রণ, সেটি করার জন্য কিন্তু আমরা সকল সময় তাদেরকে দায়িত্ব দিয়ে থাকি। আজকে বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা বিশেষ করে পার্লামেন্টে থাকবেন, পার্লামেন্টে যাবেন এবং ছিলেন, কেমন যেন এই বিষয়গুলো দেখে আসলে তাদের প্রতি আমার একটি ঘৃণা জন্ম নিচ্ছে আর কি, ক্রমশ ঘৃণা জন্ম নিচ্ছে। আসলে এরা মানুষ না, আসলে অন্য কিছু। কথাগুলো কেন বলছি, যে একটি দেশের যদি আপনি যে সংবিধান রয়েছে, সে সংবিধানের ভিত্তিতে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন, তাহলে কিন্তু সেই কৃষকের যে আজকে দুর্দশা হয়েছে সেটি কিন্তু হবার কথা নয়। এবং বাংলাদেশের যে এখন চলমান পরিস্থিতি, এবং যে আমরা যে একটি মধ্যবিত্ত জায়গায় এসে দাঁড়িয়েছি, বিশেষ করে রাষ্ট্রীয় এবং আমাদের যে একটি প্রবৃত্তি যেটি অর্জন আমরা করেছি, ঋণ কত টাকা আছে সেটি আমরা বলবো না, কিন্তু আমরা কিন্তু জাতি হিসেবে কিন্তু আমরা এটি বলে থাকি যে যেটি স্বৈরাচার হাসিনাও কিন্তু বলেছিলেন যে 1200 মার্কিন ডলারের ঊর্ধ্বে আমাদের একজনের আয়। সেই আয়টা কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। যে এই সরকার দীর্ঘ একটি বছর পেরিয়ে গেল, এর মধ্যেও কিন্তু আমরা সেই ধরনের কোনো পরিবর্তনের যে একটি লক্ষণ, যে সংবিধানের পরিবর্তনের একটি লক্ষণ, গণতন্ত্র প্রতিষ্ঠার যে একটি লক্ষণ, সেটি কিন্তু আমরা কিন্তু ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছি। কেননা আমরা একটি কথা বলে না, তাকস পাখির মতো আর কি আমরা সেদিকে তাকিয়ে আছি, কিন্তু এখনো আমরা সেই পরিবর্তনের যে লক্ষণ সেটি কিন্তু আমরা কিন্তু দেখিনি। এখানে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আমাদের দেশের যে রাজনীতি এবং রাজনৈতিক যে একটি কলাকৌশল, সেটি আজকে পূর্ব ব্যবসায়ী হিসেবে এটি গণ্য হয়েছিল, আজকেও এটি ব্যবসায়ী হিসেবে সেই আমরা গণ্য হবার যে প্রসেস এবং পদ্ধতি, সেটি কিন্তু আমরা দেখছি। কিন্তু এই জায়গাতে আমরা যদি প্রতিনিয়ত যাই, তাহলে কিন্তু বিশেষ করে বাংলাদেশের যে একটি রাজনৈতিক বিস্তার এবং রাজনৈতিক যে আসলে একটি চর্চা, সেটি কিন্তু থাকবে না। আর সেটি কেন থাকবে না, কেন আমরা যে সংবিধানের কথাগুলো বলি, আমরা যে গণতন্ত্রের কথাগুলো বলি, সেই গণতন্ত্রের ধারায় কিন্তু পূর্ণভাবে কিন্তু দেওয়া রয়েছে যে একটি মানুষের যে তার জীবন চলার পথে যে গতি সাধন হবে, তার চলার পথে যে অবনটনগুলো আসবে, সেগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে একটি সাপোর্ট দেবার কথা, সেটি কিন্তু আমরা ক্রমশ সকল সময় কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কিন্তু দেশের নাগরিক হিসেবে কিন্তু তারা পেয়ে থাকে। কিন্তু এটি কিন্তু রাষ্ট্র আজকে দিতে পারছে না। তাহলে রাষ্ট্রকে এদেশের যারা জনগণ রয়েছেন, এদেশের যারা মেহনতি মানুষ রয়েছেন, এদেশের যে সকল কৃষক ভাইয়েরা রয়েছেন, যারা খেতে ফসল ফলিয়ে রোদের যে তাপ এবং নিজের শরীরকে কালো বানিয়ে তারা যে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে খাদ্য অর্জন করেন, যে খাদ্য আমাদের কাছে তারা পৌঁছে দেয়, আজকে সেই কৃষক ভাইদের জন্য আমরা আসলে
কতটুকু কাজ করতে পেরেছি সেটি কিন্তু আজকে ভাববার বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। কেননা আমরা যদি এগুলো যদি আমরা না ভাবি, তাহলে এক সময় কৃষক কৃষক থাকবে না, এক সময় শ্রমিক শ্রমিক থাকবে না, এক সময় সেই জেলে জেলে থাকবে না, এক সময় সেই শিল্প প্রতিষ্ঠান চালানোর মতো এবং খাদ্য উৎপাদন করার মতো সেই ব্যক্তি আমরা কিন্তু সেই মানুষ কিন্তু আমরা পাবো না। কেননা ইতিমধ্যেই কিন্তু আমরা ক্রমশ দেখা যায় যে জাপান থেকে গম নিয়ে আসছি, রাশিয়া থেকে গম নিয়ে আসি, অমুক জায়গা থেকে চীন থেকে আমরা পেঁয়াজ নিয়ে আসি, পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসি। এই যে একটি ধারাবাহিকতা, এইটি কিন্তু আমার দেশের যারা কৃষক, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদেরকে জব করে কিন্তু এই সকল বিষয়বস্তুগুলো কিন্তু করা হয়েছে। কেননা আর আজকে যদি তাদের উপরও যদি রাষ্ট্র যদি দেখভাল করতো, তাদের সুযোগ সুবিধাগুলো যদি দেখতো, তাদের ফসল নষ্ট হয়ে গেলে তাদের প্রতি যে একটি ভর্তুকির যে প্রসেস রয়েছে সেটি যদি রাষ্ট্র ঠিকভাবে যদি দেখাশোনা করতো, তাহলে কিন্তু আজকে দেশের কৃষক যারা রয়েছেন, যারা আমাদের জন্য এই যে খাদ্য ফলায়, তাদের কিন্তু বেঁচে থাকার একটি পরিস্থিতি সকল সময় কিন্তু তাদের আশা থাকতো যে না, আমরা এই জাতি হিসেবে অন্ততপক্ষে আর কিছু না পাই, আমরা এই রাষ্ট্রের কাছ থেকে নিজেদের যে চলার যে একটি পথের, চলার যে একটি গতি, চলার যে একটি ব্যবস্থা, সেটি কিন্তু রাষ্ট্র আমাদেরকে কিন্তু পরিপূর্ণভাবে দেবে। কিন্তু আজকে সেখান থেকেও তারা বঞ্চিত। আর সেই বঞ্চিত করার মূল লক্ষ্য এবং কারিগর হিসেবে আমি দেশের রাজনীতিবিদ যারা চিন্তাবিদ রয়েছেন তাদেরকে দায়ী করছি। এই মতো অবস্থায় দেশ চলতে দেওয়া যায় না। হ্যাঁ, আজকে হয়তো অনেক যুবক ছেলে ফেলে রয়েছেন, অনেক সন্তান রয়েছে, অনেক ভাই রয়েছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন। কেননা আমাদের এখন তো আর এই বিএসসি পাশ করে বিসিএস ক্যাটার হয়ে বুদ্ধি নিতে হয় না। কেননা সেই বুদ্ধি আমরা কিন্তু আজকে চার দোকানে বসে কিন্তু অ্যাভেলেবল পাই। এমনকি একজন রিক্সাওয়ালাকেও যদি আপনি প্রশ্ন করেন, তিনি কিন্তু আপনাকে যে জ্ঞান দেবেন সেই জ্ঞান কিন্তু আজকে দেখা যায় যে যিনি বিসিএস ক্যাটার হয়েছেন লেখাপড়া করে, তার কাছে আপনি পাবেন না। আমরা অধিক জ্ঞানী হয়ে গেছি আজকে। এবং কথা বলতে গেলে তারা বলবে যে আজকে বাংলাদেশের যে চলমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্বের মধ্যে, তাতে বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে কিন্তু মারা যায় না। আমি স্বীকার করি যে হ্যাঁ, না খেয়ে তারা কিন্তু মারা যায় না। কিন্তু তারা মারা যায় কিভাবে? পুষ্টিহীন অবস্থায় মারা যায়। এবং প্রতিটি মানুষের মধ্যে আজকে সে পুষ্টির অভাব রয়েছে। আর সেটি কেন অভাব রয়েছে? যে আমি 100 টাকা পরিশ্রম করে ইনকাম করলাম, সেই 100 টাকা যদি আমি মোবাইলে করি, আমি রিসার্চ করি, আমি সেখান থেকে 25 টাকা পাবো, 75 টাকা পাবে রাষ্ট্র। আজকে আমি 500 টাকা যদি বিদ্যুতে ভরি, তাহলে সেখান থেকে আমি পাবো 300 টাকা, 250 টাকা পাবে রাষ্ট্র। আজকে এইরকম যে অসংখ্য প্রসেস করা হয়েছে দেশের জনগণের কে আপনার কোণঠাসা করার জন্য, দেশের জনগণকে শোষণ করার জন্য। আজকে সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বাংলাদেশের আপনারা হয়তো বলেন যে এই যে অনেকে বলেন চিকুর দেন এনজিও, আপনারা কর্ম করছেন। আপনারা কি কর্ম করছেন? ঘোড়ার ডিম কর্ম করছেন। আপনারা এই দেশে শোষণ করছেন এবং সেই শোষণের মূল হাতিয়ার হচ্ছে দেশের রাজনীতি। আজকে আপনারা একজনকে 1 লক্ষ টাকা ঋণ দেন এবং সেই ঋণ আপনারা যেভাবে নিয়ে যান সেটি 28%, 30%, 32% এমনভাবে আপনারা এই সুদগুলো গ্রহণ করেন। দেশের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায় আজকে আপনাদের কাছ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারগুলো তারা আজকে আপনাদের কাছে কোণঠাসা হয়ে পড়ছে, জিম্বি হয়ে পড়ছে। আজকে সেই জায়গা থেকে আমার যেটি মনে হয়, আমি অতীতেও বলেছি যে রাষ্ট্রের যারা আজকে কর্ণধর হয়েছেন, যারা রাষ্ট্র দেখভাল করছেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের একটি পর্যায়ে অন্ততপক্ষে বিবেচনা করা প্রয়োজন এবং তাদেরকে আজকে মাঠ পর্যায়ে নেমে এসে দেশের জনগণ, সাধারণ জনগণের সাথে মেশা প্রয়োজন। আর সেটি কিভাবে আপনারা মিশবেন? কেননা আপনি যদি এদেশের একজন সাধারণ জনগণকে, সাধারণ নাগরিককে যদি ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করে দেন, সেটি 2 বছর মেয়াদি,
তিনি কিন্তু একটি কর্ম করে খেতে পারবেন, কেননা সেখানে যদি 3% 5% হারে যদি তিনি সেই লোনটি পায়, তাহলে কিন্তু তাকে সেই সমিতির এনজিওর কাছে কিন্তু গিয়ে কিন্তু তাকে ধর্ণা দিতে হবে না। আজকে সেই প্রসেসগুলো বন্ধ করে দিয়েছেন। লোন দিচ্ছেন কাকে? সেই কালোবাজারিকে, যিনি 1000 কোটি টাকা লোন নিয়ে তিনি সেই ব্যাংকেরই মালিক হয়ে যায়। আজকে সেই প্রসেসগুলোকে পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনের দায়িত্ব আমি মনে করি দেশের যারা যুব সমাজ রয়েছেন তাদের আওয়াজ তুলতে হবে, এবং সেখান থেকে সেই আওয়াজের মধ্য দিয়ে আজকে দাবি আমাদেরকে কায়েম করে নিয়ে আসতে হবে। এই ব্যতীত আমার যেটি মনে হয় যে আজকে যে লালমনিরহাটের যে দৃশ্যটি দেখলাম, যে তিনি যেমন সন্তান বিক্রি করছেন, আজকে হয়তো আপনি 1000 কোটি টাকার মালিক রয়েছেন, কালকে হয়তো থাকবেন না, কিন্তু আপনাকেও সেই পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই দিনগুলো চিন্তা ভাবনা করে আগামী দিনগুলো যাতে এই পরিস্থিতি দেশের মানুষের প্রতি না আসে, সেখান থেকে উত্তোলনের একটি ব্যবস্থা নিয়ে সমৃদ্ধশালী একটি দেশ গঠন করতে হবে। তবে হয়তো এই দেশের মুক্তি আসবে। সকলকে ধন্যবাদ।